ইনসাইট হাইওয়ে স্বাগতম। আজকের এই এক্সপ্লেনারে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। একটি বাস্তব ইংরেজি নিউজ আর্টিকেল ব্যবহার করে আমরা শিখব কিভাবে নিখুঁতভাবে সেন্টেন্স অ্যানালাইসিস, ট্রান্সলেশন, গ্রামার ব্রেকডাউন এবং অ্যাডভান্সড ভোক্যাবুলারি আয়ত্ত করতে হয়। ইংরেজি খবরের ভাষা অনেক সময় আমাদের প্রতিদিনের সাধারণ ইংরেজির চেয়ে বেশ আলাদা হয়। প্রথমে আমরা সম্পূর্ণ ইংরেজি বাক্যগুলো ধীরে ধীরে পড়ব এবং তারপর স্টেপ বাই স্টেপ সেগুলোর ব্যাকরণগত কাঠামো বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আমাদের ফোকাস থাকছে মোট 5টি বিষয়। 1. হেডলাইন গ্রামার অ্যানালিসিস। 2. কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যের গঠন। 3. খবরে প্যাসিভ ভয়েসের ব্যবহার। 4. রিডিউসড ক্লজ এবং 5. অ্যাডভান্সড নিউজ ভোক্যাবুলারি। শুরু করছি আমাদের প্রথম পর্ব, হেডলাইন গ্রামার অ্যানালাইসিস দিয়ে। নিউজ হেডলাইনের নিজস্ব কিছু গ্রামার রুলস থাকে, চলুন সেটাই আগে দেখে নিই। প্রথমেই হেডলাইনটি খুব মনোযোগ দিয়ে শোনা যাক। এডিবি টু প্রোভাইড $1.4 বিলিয়ন টু বাংলাদেশ ফর 4 প্রজেক্টস। এর খুব স্বাভাবিক এবং প্রাঞ্জল একটি বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, এডিবি 4টি প্রকল্পের জন্য বাংলাদেশকে $1.4 বিলিয়ন দেবে। চলুন বাক্যটির স্ট্রাকচার একটু ভেঙে দেখি। এখানে আমাদের মূল সাবজেক্ট বা কর্তা হল এডিবি। এরপরই রয়েছে একটি ইনফিনিটিভ ভার্ব টু প্রোভাইড। আচ্ছা, কি প্রদান করবে? উত্তরটা হলো $1.4 বিলিয়ন, যা বাক্যের ডিরেক্ট অবজেক্ট। কাকে দেবে? টু বাংলাদেশ, এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর একদম শেষে রয়েছে ফর 4 প্রজেক্টস, যা একটি পারপাস ফ্রেজ বা উদ্দেশ্য প্রকাশ করছে। দেখুন প্রতিটি অংশ কিভাবে লজিক্যালি মিলে একটি সম্পূর্ণ অর্থ তৈরি করেছে। এখানে দারুণ একটা ব্যাকরণগত নিয়ম আমরা দেখতে পাচ্ছি। নিউজ হেডলাইনে ফিউচার বা ভবিষ্যৎ বোঝাতে প্রায়ই টু প্লাস ভার্ব ব্যবহার করা হয়। এটি একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সাধারণ বাক্য হলে এটি হতো এডিবি উইল প্রোভাইড, কিন্তু হেডলাইন ইংলিশে স্পেস বাঁচানোটা খুব জরুরি, তাই উইল বাদ দিয়ে সরাসরি টু প্রোভাইড লেখা হয়েছে। এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ পরিষ্কার করে নেওয়া যাক। প্রোভাইড অত্যন্ত ফর্মাল একটি ভার্ব। এর মানে হল প্রদান করা বা সরবরাহ করা। একাডেমিক বা নিউজ রাইটিংয়ে এর একটি নির্দিষ্ট গঠন আছে, যা হল প্রোভাইড সামওয়ান উইথ সামথিং। যেমন দ্য ব্যাংক প্রোভাইডেড ফার্মার্স উইথ লোনস। আর প্রজেক্ট মানে হল পরিকল্পিত কাজ বা প্রকল্প। পাশাপাশি বিলিয়ন বলতে আমরা বুঝি 100 কোটির 10 গুণ, অর্থাৎ 1 বিলিয়ন। এবার আমরা প্রবেশ করছি আমাদের দ্বিতীয় অংশে, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যের স্ট্রাকচারে। খবরের মূল অংশ থেকে নেওয়া এই বড় বাক্যটি একটুও খেয়াল করুন। The Asian Development Bank will provide Bangladesh with $1.4 billion in financing and assistance for 4 major projects aimed at strengthening economic management, social protection, and infrastructure development in the country. এর বাংলা অনুবাদটি হল, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে দেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়ন শক্তিশালীকরণের লক্ষ্যে 4টি বড় প্রকল্পের জন্য $1.4 বিলিয়ন অর্থায়ন ও সহায়তা প্রদান করবে। বেশ বড় একটি বাক্য, তাই না? চলুন এটিকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি। এখানে সাবজেক্ট হল দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মূল ভার্ব হল উইল প্রোভাইড। এরপর ইনডাইরেক্ট অবজেক্ট হল বাংলাদেশ এবং ডাইরেক্ট অবজেক্ট হিসেবে আছে $1.4 বিলিয়ন। খেয়াল করুন এরপর অতিরিক্ত তথ্যগুলো প্রেপোজিশনাল এবং পার্টিসিপিয়াল ফ্রেজ দিয়ে যুক্ত করা হয়েছে। ফর 4 মেজর প্রজেক্টস হল আমাদের পারপাস ফ্রেজ, আর এইমড অ্যাট স্ট্রেংথেনিং দিয়ে শুরু হওয়ার পুরো অংশটি হল একটি পার্টিসিপিয়াল ফ্রেজ, যা মূলত ওই প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করছে। এই বাক্যের একটি বিশেষ গ্রামার রুল একটু মনে রাখা প্রয়োজন। এইমড অ্যাট ফ্রেজটির পর সবসময় জেরেন্ড বসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমনটা আমরা দেখলাম এইমড অ্যাট স্ট্রেংথেনিং। ফর্মাল ইংরেজিতে বিশেষ করে কোনো কাজের লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে এই স্ট্রাকচারটি প্রচুর ব্যবহৃত হয়। এই বড় বাক্যটিতে ইনফ্রাস্ট্রাকচার শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এর বাংলা অর্থ অবকাঠামো। এটি একটি ক্লাসিক ডেভেলপমেন্ট ভোক্যাবুলারি। অবকাঠামো বলতে বাস্তবে আমরা কি বুঝি? এর মধ্যে থাকে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ ব্যবস্থা, বন্দর এবং রেল লাইন। এই বাস্তব উদাহরণগুলো মাথায় রাখলে শব্দটি মনে রাখা অনেক সহজ হয়ে যায়। আমাদের তৃতীয় পর্ব হল নিউজে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসের ব্যবহার। খবরের আরেকটি বাক্য পড়া যাক।
The financing agreement was signed on Sunday between Bangladesh's Economic Relations Division under the Ministry of Finance and the ADB at a bilateral signing ceremony held at a hotel in the capital. অনুবাদটি হল অর্থায়ন চুক্তিটি রবিবার অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এডিবির মধ্যে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। এখন প্রশ্ন আসতে পারে এখানে কেন প্যাসিভ ভয়েস ব্যবহার করা হলো। এর কারণ হল জার্নালিস্টিক ইংরেজিতে কাজ বা অ্যাকশনের ওপর বেশি ফোকাস করা হয়, কে কাজটি করল তার ওপর নয়। এখানে চুক্তিটি বা অ্যাগ্রিমেন্ট সংবাদের মূল বিষয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির স্বাক্ষর করাটা নয়। তাই সামওয়ান সাইন্ড দি অ্যাগ্রিমেন্ট এমনটা না লিখে অত্যন্ত প্রফেশনালভাবে লেখা হয়েছে দি অ্যাগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড। একটি প্যাসিভ ভার্ব যেমন ওয়াজ সাইন্ডের পর নিউজ রাইটাররা কিভাবে সময়, সম্পর্ক এবং স্থানকে একে একে সাজান তা বাক্যটি দেখলেই বোঝা যায়। সাবজেক্ট হল দ্য ফিন্যান্সিং অ্যাগ্রিমেন্ট, তারপর প্যাসিভ ভার্ব ওয়াজ সাইন্ড, এরপর সময় অন সানডে, কাদের মধ্যে ইআরডি এবং এডিবির মধ্যে, এবং একদম শেষে লোকেশন অ্যাট আ বায়োল্যাটারাল সাইনিং সেরেমনি। চমৎকার একটি লজিক্যাল ফ্লো। এখান থেকে কয়েকটি ফর্মাল ভোক্যাবুলারিজ আমাদের জানা থাকা দরকার। বায়োল্যাটারাল মানে হল দ্বিপাক্ষিক, যেখানে দুটি পক্ষ জড়িত থাকে। আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে এটি খুবই কমন একটি শব্দ। এগ্রিমেন্ট মানে হল আনুষ্ঠানিক চুক্তি বা ফর্মাল কন্ট্রাক্ট, আর সেরেমনি বলতে আমরা বুঝি কোনো আনুষ্ঠানিক ইভেন্ট বা অনুষ্ঠান। এবার আসছি চতুর্থ অংশে, রিডিউসড ক্লজেস বা রিডিউসড ক্লজেস। খবরের ভাষা কিভাবে সংক্ষিপ্ত করা হয় তা আমরা এখানে দেখব। খবরের পরবর্তী বাক্যের শুরুর অংশটি একটু শোনা যাক। স্পিকিং অ্যাট দি ইভেন্ট, ফাইন্যান্স মিনিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী সেড। এর বাংলা অনুবাদ হল, অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, এই রিডিউস ক্লজ তৈরির ব্যাকরণগত প্রক্রিয়াটি আসলে খুব ইন্টারেস্টিং। এটি মূলত একটি বড় ক্লজকে ছোট করার পদ্ধতি। এর পূর্ণ রূপটি হলে বাক্যটি দাঁড়াত ওয়েন হি ওয়াজ স্পিকিং অ্যাট দি ইভেন্ট, কিন্তু ইংরেজি ভাষায় সাবলীলতা আনতে এবং খবরের গতি বাড়াতে ওয়েন হি ওয়াজ অংশটুকু সরাসরি মুছে ফেলা হয়, ফলে এটি হয়ে যায় স্পিকিং অ্যাট দি ইভেন্ট। এটি হল আমাদের রিডিউসড ক্লজ। আর একটি বিষয়, যখন কোনো মন্ত্রীর বা গুরুত্বপূর্ণ ব্যক্তির উক্তি সংবাদের ভাষায় সারসংক্ষেপ করে লেখা হয়, তখন ডাইরেক্ট স্পিচ প্রায়শই রিপোর্টেড স্পিচে বদলে যায়। আর এই রিপোর্টেড স্পিচের একটি বেসিক নিয়ম হল ডাইরেক্ট স্পিচের ফিউচার টেন্স উইল সাধারণত উডে রূপান্তরিত হয়। নিউজ আর্টিকেলের গভীরে এই ধরনের ছোট ছোট গ্রামার রুলসের প্রয়োগ আমরা সবসময় দেখতে পাই। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে, অ্যাডভান্সড নিউজ ভোক্যাবুলারি। এখানে 3টি প্রিমিয়াম লেভেলের শব্দ রয়েছে যা খবরের কাগজে প্রচুর ব্যবহৃত হয়। প্রথমটি হল আমিড। এটি একটি অত্যন্ত ফর্মাল প্রেপোজিশন, এর মানে হল মধ্যে বা কোনো পরিস্থিতির মাঝে। এরপর রয়েছে ক্রুশাল, যার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অ্যাডভার্স মানে হল প্রতিকূল বা অনুকূল নয় এমন পরিস্থিতি বা প্রভাব। আজকের এই বিশ্লেষণ থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, চলুন একটু রিক্যাপ করি। হেডলাইনে ভবিষ্যতের ক্ষেত্রে টু প্লাস ভার্বের ব্যবহার, কমপ্লেক্স বাক্যে পার্টিসিপল ফ্রেজের প্রয়োগ, সংবাদে কাজের ওপর জোর দিতে প্যাসিভ ভয়েসের প্রাধান্য এবং বাক্যের ফ্লো বা গতি বাড়াতে রিডিউসড ক্লজের ব্যবহার। এই ব্যাকরণগত কাঠামোগুলো আয়ত্ত করতে পারলে যে কোনো নিউজ আর্টিকেল পড়া এবং বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। আজকের এক্সপ্লেনারের শেষে আপনাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যাচ্ছি। আজকের শেখার নিয়মগুলোর ওপর ভিত্তি করে আজই যে কোনো একটি ইংরাজি নিউজ হেডলাইনে প্যাসিভ ভয়েস চিহ্নিত করার চেষ্টা করুন। চর্চা চালিয়ে যান। ইনসাইট হাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও অ্যাডভান্সড সেন্টেন্স ব্রেকডাউন এবং অ্যানালাইসিস নিয়ে আমরা আবারও হাজির হব। ভালো থাকবেন। ইনসাইট হাইভের অ্যাডভান্সড সেন্টেন্স অ্যানালাইসিসের এই নতুন বিশ্লেষণে স্বাগতম। এই আয়োজনে একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন থেকে নেয়া বেশ কিছু জটিল ইংরেজি বাক্যের গঠন পদ্ধতি এবং জার্নালিস্টিক স্টাইল অত্যন্ত নিখুঁতভাবে ডিকনস্ট্রাক্ট করা হবে। প্রাতিষ্ঠানিক বা ফর্মাল ইংলিশের প্রকৃত গভীরতা অনুধাবনের জন্য এই বিশ্লেষণটি অত্যন্ত সহায়ক হবে। আজকের এই কাঠামোবদ্ধ আয়োজনে মূলত 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে পার্টিসিপিয়াল ফ্রেজ, ফিউচার প্যাসিভ স্ট্রাকচার, রিপোর্টেড স্পিচ, নাউন ক্লজ এবং সবশেষে একটি গ্রামার রিক্যাপ। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর সেকশনে, পার্টিসিপিয়াল ফ্রেজ ডিকোডিং এবং সেন্টেন্স স্ট্রাকচার অ্যানালাইসিস।
প্রথমে সম্পূর্ণ ইংরেজি বাক্যটি পড়া যাক। ফর্মাল শব্দগুলোর স্বাভাবিক ছন্দটি এখানে বিশেষভাবে লক্ষণীয়। বাক্যটি হল, "The ADB's prompt support among multilateral development partners is highly commendable," he said, emphasizing that such cooperation would help Bangladesh sustain economic stability and continue its development trajectory. গ্রামার বিশ্লেষণের আগে এর সঠিক অর্থটি বোঝা জরুরি। এর সরাসরি বাংলা অনুবাদটি হল, বহুপাক্ষিক উন্নয়ন অংশীদারদের মধ্যে এডিবির দ্রুত সমর্থন অত্যন্ত প্রশংসনীয়, তিনি বলেন। জোর দিয়ে বলেন যে এই ধরনের সহযোগিতা বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবে। এবার বাক্যটির সিনট্যাক্স বা গঠনটি লক্ষ্য করা যাক। এটি একটি চমৎকার কম্পাউন্ড স্ট্রাকচার। বাক্যটি যৌক্তিকভাবে একটি ডিরেক্ট কোটেশন দিয়ে শুরু হয়েছে, এরপর এসেছে হি সেড বা রিপোর্টিং ক্লজ, এবং সবশেষে খুব মসৃণভাবে একটি পার্টিসিপিয়াল ফ্রেজ যুক্ত করা হয়েছে। এখন লক্ষ্য করুন, এখানে এমফাসাইজিং শব্দটি একটি প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করছে। নিউজ ইংলিশে বাক্যকে সাবলীল করার জন্য এটি একটি অত্যন্ত সাধারণ কৌশল। এর পূর্ণরূপটি হতো ওয়াইল হি ওয়াজ এমফাসাইজিং, কিন্তু প্রাতিষ্ঠানিক লেখায় একে রিডিউস বা সংক্ষিপ্ত করে শুধুমাত্র এমফাসাইজিং ব্যবহার করা হয়। এখানে ব্যবহৃত শব্দগুলোর দিকে নজর দেওয়া যাক। মাল্টিল্যাটারাল শব্দটি আন্তর্জাতিক সম্পর্ক ও ডেভেলপমেন্ট ইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ, যার অর্থ বহু দেশের অংশগ্রহণ। এছাড়াও প্রম্পট মানে তাৎক্ষণিক, কমেন্ডেবল মানে প্রশংসনীয়, এবং ট্র্যাজেক্টরি বলতে এখানে উন্নয়নের গতিপথকে বোঝানো হয়েছে। আমাদের দ্বিতীয় ফোকাস ফিউচার প্যাসিভ স্ট্রাকচার এবং এর মেকানিক্স বিশ্লেষণ। এই অংশে ভার্ব বা ক্রিয়ার স্ট্রাকচারটি বিশেষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বাক্যটি হল, আন্ডার দি এগ্রিমেন্ট দি $1.4 billion সাপোর্ট উইল বি চ্যানেলড ইন্টু 4 প্রজেক্টস। ফিউচার প্যাসিভ ভয়েস বিশ্লেষণের আগে এর বাংলা অনুবাদটি দেখে নেওয়া যাক। অনুবাদটি হল, চুক্তির অধীনে $1.4 বিলিয়ন সহায়তা 4টি প্রকল্পে পরিচালিত হবে। এটি পরবর্তী ব্যাকরণগত আলোচনার শক্ত ভিত্তি তৈরি করবে। এই বাক্যের সিনট্যাক্স যদি ধাপে ধাপে ভাগ করা হয়, তবে প্রথমেই পাওয়া যায় একটি কন্ডিশন ফ্রেজ, আন্ডার দি এগ্রিমেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে আছে দ্য সাপোর্ট। এখানে মূল ভার্ব হল উইল বি চ্যানেলড। এটি একটি ফিউচার প্যাসিভ স্ট্রাকচার, এবং সবশেষে রয়েছে ডেস্টিনেশন ফ্রেজ ইন্টু 4 প্রজেক্টস। নিউজ ইংলিশে এই ধরনের প্যাসিভ কনস্ট্রাকশন খুব কমন। এখানে চ্যানেল শব্দটি ম্যাটাফরিক্যালি বা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এর মানে হল কোনো তহবিল বা ফান্ডকে নির্দিষ্ট একটি দিকে বা প্রকল্পে প্রবাহিত করা। এবার তৃতীয় অংশে প্রবেশ করা যাক, আর তা হল রিপোর্টেড স্পিচ মাস্টারিং এবং সাবলীল জার্নালিস্টিক ফ্লো। পরবর্তী বাক্যটিতে দেখা যায়, দ্য মিনিস্টার ওয়েলকাম দি ADB প্রেসিডেন্ট অ্যান্ড আ হাই লেভেল ডেলিগেশন, সেইং অ্যান অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং আ নেশন ওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট উড বি মেড। এখানে কিভাবে স্বাগত জানানোর সাথে পরবর্তী ঘোষণার বিষয়টি যুক্ত করা হয়েছে তা খুব আকর্ষণীয়। এর অনুবাদটি পড়লে স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে স্বাগত জানানো এবং ঘোষণা দেওয়া এই দুটি কাজ একই সাথে কিভাবে প্রকাশ করা হয়েছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হয়েছে। প্রথমত, অ্যান্ড সেড এর বদলে সেইং ব্যবহার করে বাক্যটিকে আরও সাবলীল করা হয়েছে। দ্বিতীয়ত, রিপোর্টেড স্পিচের কারণে ডিরেক্ট স্পিচের ফিউচার প্যাসিভ উইল বি এখানে পরিবর্তিত হয়ে উড বি হয়ে গেছে। উড বি মেড হল রিপোর্টেড স্পিচের ফিউচার প্যাসিভ ফর্ম। পরবর্তী বাক্যের রিপোর্টেড স্পিচের টেন্স বা কালের নিয়মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যতিক্রম দেখা যাবে। বাক্যটি হল, হি সেড দ্য লং টার্ম প্রজেক্ট অ্যালাইন্স উইথ দ্য গভর্নমেন্টস ইলেকশন ম্যানিফেস্টো অ্যান্ড ডেভেলপমেন্ট প্রায়োরিটিজ। অনুবাদের দিকে তাকালে অ্যালাইন্স বা সঙ্গতিপূর্ণ শব্দটির দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন, যা রাজনৈতিক প্রতিশ্রুতির সাথে সরাসরি সম্পর্কিত। সাধারণ নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব হি সেড পাস্ট টেন্সে থাকলে ভেতরের ববটিও পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এখানে অ্যালায়েন্স প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এটি কোনো অতীত ঘটনা নয়, বরং একটি চলমান সত্য বা অনগোয়িং ফ্যাক্ট প্রকাশ করে। অ্যাকাডেমিক এবং ফর্মাল রাইটিংয়ের জন্য এটি একটি ক্রুশাল রুল। চতুর্থ এবং শেষ স্ট্রাকচারাল ফোকাস, নাউন ক্লজ অ্যানালাইসিস। এই সমাপনী বাক্যটিতে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়ে ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। বাক্যটি হল, দ্য ফাইন্যান্স মিনিস্টার অলসো এক্সপ্রেসড অপটিমিজম দ্যাট দ্য লং-স্ট্যান্ডিং পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড দি ADB উড প্লে অ্যান ইভেন স্ট্রঙ্গার রোল। পাশাপাশি অনুবাদটি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় কিভাবে আশাবাদ বা অপটিমিজম নামক ধারণাটিকে একটি ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। এখানে দ্যাট দিয়ে শুরু হওয়া পুরো অংশটি একটি নাউন ক্লজ। এই ক্লজটি মূলত
অপটিমিজম বা আশাবাদ শব্দটির অবজেক্ট হিসেবে সরাসরি কাজ করছে এবং বাক্যের অর্থকে পরিপূর্ণতা দিচ্ছে। প্যাসিভ ভয়েস, নাউন ক্লজ এবং রিডিউসড ফ্রেজের মতো এই অ্যাডভান্সড স্ট্রাকচারগুলো নিজস্ব ফর্মাল রাইটিং এবং নিউজ কম্প্রিহেনশন উন্নত করতে কিভাবে প্রয়োগ করা যেতে পারে সেটি একটি বড় ভাবনার বিষয়। এই ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স অ্যানালিসিস নিয়মিত অনুশীলন করলে নিউজ ইংলিশ থেকে শুরু করে ফর্মাল রাইটিংয়ের দক্ষতা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পায়। ইংরেজি ভাষায় এই ধরনের গভীর ও বিশ্লেষণধর্মী দক্ষতা অর্জনের জন্য ইনসাইট হাইভের এই আয়োজনগুলোর সাথেই থাকুন। আজকের বিশ্লেষণে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।